আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা পাইরেভিট সেশনের মডিফাই প্যানেলটা নিয়ে কথা বলবো। এখানে আপনার এই মডিফাই প্যানেল যেটা আছে এই প্যানেলটা নিয়ে কথা বলবো। এই প্যানেলে কয়েকটা সেকশন আছে, আমরা হোপফুলি এটা কভার আপ করার চেষ্টা করব। তো এখানে প্রথমত যে বাটনটা, এখানে বাটনের মধ্যে ক্লিক করি ম্যাচ। তো ম্যাচ ক্লিক করার পরে এখানে দেখেন আপনার একটা ওয়ালের মধ্যে কিছু কালার অ্যাপ্লাই করা আছে। এখন এই ওয়ালের মতো করে বাকি স্পেসিফিক কোনো ওয়ালকে যদি কালার করতে চাই সেটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো, ম্যাচ করতে পারবো। তো আমরা যদি ম্যাচ কমান্ড দিই, এখানে ম্যাচ কমান্ড দিলাম পাইরেভিটের, দেন এই সোর্স ওয়ালটাকে ক্লিক করি, দেন যেই ওয়ালগুলোকে আমি ম্যাচ করতে যাচ্ছি এটাকে ক্লিক করলাম, দেন এই ওয়ালটায় ক্লিক করলাম, দেন এই ওয়ালটায় ক্লিক করলাম, করে নিয়ে এখানে ফিনিশ দিব। ফিনিশ দেওয়ার পর দেখবো ডাবল স্কেপ। ফিনিশ দেওয়ার পর এখানে আপনার এই ওয়ালগুলা সোর্স অবজেক্ট ওয়ালের মতো এখানে গ্রাফিক্যাল ওয়েতে অ্যাপ্লাই হয়ে যাবে। সো কালারগুলোকে এখানে কীভাবে ম্যাচ করা যায় এটার প্রসেসটা এই বাটনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো। এবং পাশাপাশি এখানে আমার যদি এই ডাইমেনশনের কোনো প্রিফিক্স অথবা সাফিক্স বা কোনো টেক্সট এখানে আমার যদি লেখা থাকে, তো আমি এখানে আপনার লিখলাম ডিমেনশন, তো এই লেখাটাকে যদি ম্যাচ করে এখানে অ্যাপ্লাই করতে চাই, ম্যাচ কমান্ড দিলাম, ফার্স্ট সোর্স অবজেক্টটাকে ক্লিক করলাম, দেন সেকেন্ড অবজেক্ট করে নিয়ে এখানে ফিনিশ। সো তখন দেখবো যে এটার মতো করে এটাও মানে দুইটা আমি সিমিলারভাবে ম্যাচ করে প্রপার্টিসগুলো অ্যাপ্লাই করা যাচ্ছে। এরপরের টুলটা হচ্ছে ম্যাচ পেইন্ট। ম্যাচ পেইন্ট আমরা যদি থ্রিডিতে আসি, থ্রিডিতে আসার পরে ফর এক্সাম্পল এই ওয়ালটা যেটা আছে এই ওয়ালের মধ্যে একটা ম্যাটেরিয়াল বা পেইন্ট এখানে অ্যাপ্লাই করব। সো সরাসরি যদি মডিফাইতে যে এখানে পেইন্ট অ্যাপ্লাই করি, যে পেইন্ট, এখান থেকে কোনো একটা পেইন্ট বা কালার বা টেক্সচার যদি এখানে অ্যাসাইন করতে চাই, ফর এক্সাম্পল এই টেক্সচারটাকে আমি অ্যাপ্লাই করব, এই টেক্সচারটাকে অ্যাপ্লাই করি বা কনক্রিট, দেন কার্সারটা যদি আমি সারফেসের উপর ক্লিক করি ব্রিকের, তখন ওই টেক্সচারটা পেইন্টের মতো করে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন এই পেইন্টটাকে যদি অন্যান্য এলিমেন্ট বা ওয়ালের উপর অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে এখানে ম্যাচ পেইন্ট ক্লিক করলাম। তো সোর্স যেই সারফেস ওটাই ক্লিক করে নিই, করে নিয়ে এখানে এইটার সারফেসটাই ক্লিক করি, এটার সারফেসটাই ক্লিক করলাম। তো কন্টিনিউভাবে আমি সারফেসগুলোকে অ্যাপ্লাই করতে পারবো সেম ম্যাটেরিয়াল সোর্স অবজেক্ট থেকে। থার্ড অপশন হচ্ছে গিয়ে ম্যাচ প্রপার্টিস। আচ্ছা, ম্যাচ প্রপার্টিসটা হচ্ছে আপনার প্যারামিটার, একটা এলিমেন্টের প্যারামিটারগুলোকে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে কনভার্ট করা, মানে ট্রান্সফার করা। হ্যাঁ, এটার এলিমেন্ট হতে পারে এবং এটার ভিউ, প্ল্যান ভিউ, ড্রয়িং ভিউ এটা হতে পারে। এটার প্যারামিটারগুলো আমরা ট্রান্সফার করতে পারবো। তো এখানে ম্যাচ প্রপার্টিজের মধ্যে ক্লিক করব, এখানে ইউজ সিলেক্টেড ভিউ, ওকে। তো এখানে সবগুলোকে যদি আমি অ্যাপ্লাই করি, চেক অল, সিলেক্ট দিয়ে এখন কোন ভিউকে এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি, ফার্স্ট ফ্লোর লেভেল ফ্লোর প্ল্যান, সিলেক্ট, নেম অলরেডি ইন ইউজ, প্ল্যানে যাই, প্ল্যানে যে এখানে ম্যাচ প্রপার্টিস, সো তখন আবার এলিমেন্ট আসে, এখানে এলিমেন্টের মধ্যে ক্লিক করলাম। এটার কলামের যেই প্রপার্টিস, এটাই কলামটায় ক্লিক করলাম। কলামের প্যারামিটারগুলো হচ্ছে আমাকে এখানে শো করবে, এগুলো হচ্ছে প্যারামিটার নেম, এবং এটার ভ্যালুগুলো কী আছে ওটা আরেকটা এলিমেন্টের মধ্যে ট্রান্সফার হবে। তো চেক অল দেই, সিলেক্ট করলাম, এই কলামটায় ক্লিক করি,
ক্লিক করার পর দেখবো এখানে আপনার এই ওয়ালের মতো করে অটোমেটিকভাবে এটার এখানে একটা কলাম এখানে সেট হয়ে গেছে। এই কলামের যেই প্রপার্টিস প্যারামিটারের ভ্যালুগুলো যদি সেট করা থাকে তখন এটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে আপনার যেমন কলামের মধ্যে ক্লিক করলেন, এখানে কিছু প্যারামিটার এখানে দেখতে পাচ্ছেন, এটা আপনার কংক্রিটের মতো করে নাই, অন্য ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্লাই করা আছে, এবং কনক্রিটটাকে অ্যাপ্লাই করলে এটার প্যারামিটার আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারবো। নর্মালি আমরা যদি ম্যাচ কমান্ড দিই MA র্যাবিটের যে ডিফল্ট ম্যাচ ক্লিক করলাম, দেন এতে ক্লিক করলে এটা সরাসরি চলে আসে, বাট অলমোস্ট সেম টুলের মধ্যে কাজ করে ম্যাচ প্রপার্টিস। এটা আবার ভিউজের মতো করে ভিউজগুলোকেও এখানে অ্যাসাইন করা যায়। ফার্স্ট ফ্লোর লেভেল সিলিং প্ল্যান, দেন এটাকে চেক অল দিলাম। এখন গ্রাউন্ড ফ্লোর, এখানে গ্রাউন্ড ফ্লোর লিখি, গ্রাউন্ড ফ্লোর লেভেল এতে ক্লিক করলাম, করে নিয়ে এটাকে সিলেক্ট। আর নেম প্যারামিটারগুলো অলরেডি ইউজ করা আছে, তো এই জন্য এখানে আলাদাভাবে ভ্যালুগুলো সেট করার দরকার পড়ে নাই। এরপরে কম্পেয়ার প্রপার্টিসটা হচ্ছে আপনার কোন এলিমেন্টার প্যারামিটারগুলো কীরকম প্যারামিটার সেম অবস্থায়, সেম কন্ডিশন, সেম প্যারামিটার এখানে কন্টেইন করতেছে কিনা ওটাকে চেক করা। এখন এলিমেন্টটাকে যদি ক্লিক করি, ওয়ালের এই কলামের যে প্যারামিটার, এখানে কলামটায় ক্লিক করলাম, এখানে ইনস্ট্যান্স প্রপার্টিস এবং টাইপ প্রপার্টিস এখানে আমাকে বলে দেয় যে কোন প্যারামিটারটা এক্স্যাক্টলি আপনার মিল আছে কিনা। আবার যদি অ্যাপ্লাই করি কম্পেয়ার প্রপার্টিস এলিমেন্টস, কলামটায় ক্লিক করলাম, দেন ওয়ালটাকে ক্লিক করি, সো তখন দেখেন এখানে আপনার যেই প্যারামিটারগুলো এখানে আমার মিলে যাবে, এখানে ইকুয়াল সাইন আসবে, এবং যেগুলো হচ্ছে আপনার মিলবে না, ক্যাটাগরি ডিফারেন্ট, তখন এই ক্রস চিহ্ন আসবে, একই প্যারামিটার না। ওকে, ওটা একই প্যারামিটার ভ্যালুগুলো সেট করা নাই, সো প্যারামিটার ভ্যালু তখন আমি এখান থেকে চেক করতে পারবো। টার্গেট সোর্স এলিমেন্ট, টার্গেট এলিমেন্ট, টাইপ প্রপার্টিসটাও এখানে আলাদাভাবে স্পেসিফাই করে দেখায়। এটা জাস্ট শুধু হচ্ছে প্যারামিটার এক্সিকিউশন করা, প্যারামিটারের নেম মাল্টিপল ক্যাটাগরির মধ্যে সেম আছে কিনা। সো এটা হলো ম্যাচের ইস্যু, ম্যাচ করার টুল পাইরেবিটে। এখন আসি হচ্ছে এখানে মেক প্যাটার্নটা হচ্ছে আপনার, আমরা যদি কাস্টমভাবে কোনো কিছু হ্যাচ ক্রিয়েট করার জন্য অ্যাপ্লাই করতে চাই, আমাদেরকে এই সফটওয়্যারে ডিফল্ট হিসেবে যেই হ্যাচ তৈরি করে দিচ্ছে, এটার বাইরে যদি আমি আলাদাভাবে কোনো হ্যাচ অ্যাপ্লাই করতে চাই, তখন হচ্ছে আপনার মেক প্যাটার্নটা খুব কাজে দেয়, খুবই ইফেক্টিভ একটা বাটন। ফর এক্সাম্পল এইখানে আপনার আমি যদি একটা ফিল্ড রিজিয়ন ক্রিয়েট করি, অ্যানোটেট ফিল্ড রিজন, হ্যাচগুলো আপনার যে কোনো এলিমেন্ট, এখানে যেমন আপনার হ্যাচ অ্যাপ্লাই হয়ে আছে, এখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। তো এই ফিল্ড রিজনের মধ্যে আমি কাস্টম একটা হ্যাচ অ্যাপ্লাই করতে যাচ্ছি। কিভাবে? আমি যদি ডিটেল লাইন দিই, ডিটেল লাইন দিয়ে কাস্টম হ্যাচ, লাইনের ক্যাটাগরিটা অফ আছে, এটা অন করে দিই, ভিজি ভিজিবিলিটি গ্রাফিক্সে যে এখানে লাইনটাকে অন করলাম, দেন ওকে। এখন ডিটেল লাইন দিয়ে ডিটেল লাইন দিয়ে যদি একটা কাস্টম হ্যাচ টাইপের কোনো কিছু প্যাটার্নটা যদি আমি ড্র করি,
ওকে, তো এটা একটা প্যাটার্ন হিসেবে আমি ক্রিয়েট করব। তো আমি যদি সিলেকশন করি এভাবে, সিলেকশন করার পর পাইরিভিট, দেন এখানে আপনার মেক প্যাটার্নের মধ্যে, যে মেক প্যাটার্নের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে। এখানে একটা নতুন নাম দিতে পারি, নিউ ওয়ান। এখন মডেল প্যাটার্ন নাকি ডিটেল প্যাটার্ন বলতে বোঝাচ্ছে এখানে আমি ড্রাফটিং হিসেবে ইউজ করব নাকি সরাসরি মডেল লাইনের মতো করে এগুলোকে ডাইমেনশন দিতে পারবো, প্লাস ওগুলো হ্যাচগুলোকে সিলেক্ট করতে পারবো। ডিটেল প্যাটার্ন দিলেও ডাইমেনশনগুলোকে সিলেক্ট করা যায় না, মানে হ্যাচগুলোকে সিলেক্ট করা যায় না। মডেল প্যাটার্ন দিলে আমি সরাসরি হ্যাচগুলোকে সিলেক্ট করতে পারবো। সেই মডেল প্যাটার্ন দিলাম, দেন ক্রিয়েট ফিল্ড রিজিয়ন, মানে ফিল্ড রিজিয়নের মধ্যেও এটাকে অ্যাপ্লাই হবে। এটা যে ভিউতে আছে ওই ভিউ স্কেলটা অটোমেটিকভাবে এখানে রিড করতেছে। স্কেলটাকে বাড়াতে পারি, আপাতত আমি 1 রাখলাম, এবং রোটেশনটাকে এখানে অ্যাপ্লাই করতে পারবো। এটা ফ্লিপ হবে নাকি ভার্টিক্যাল ফ্লিপ, কোনটাকে অ্যাসাইন করতে যাচ্ছি। আর এই হ্যাশটাকে যদি আমি পিএটি ফরম্যাটে প্যাট ফরম্যাট ফাইলে কনভার্ট করতে চাই, সেটাও এখান থেকে করতে পারবো। মানে প্যাট ফরম্যাট ফাইলে অ্যাপ্লাই করলে ওটা আপনি অটোকেডেও হ্যাচটাকে মানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং হ্যাচের ডাইমেনশনটা কি হবে এখান থেকে অ্যাপ্লাই করা যাবে। তো আমি এখানে ক্রিয়েট প্যাটার্নের মধ্যে ক্লিক করি, দেন এখানে বলতেছে পিক অরিজিন পয়েন্ট বটম লেফট কর্নার অফ দ্য প্যাটার্ন এরিয়া। বটম লেফট কর্নারে ক্লিক করলাম, দেন রাইট কর্নার, উপরে রাইট কর্নারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর বলবে যে প্যাটার্ন নিউ ওয়ান ক্রিয়েটেড আপডেটেড। তো এখন দেখেন আমি যদি এই হ্যাচটাকে এখানে অ্যাপ্লাই করতে যাই, এখান থেকে নিউ ওয়ান এন, মডেল, যেহেতু মডেল হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে, মডেলে যাব। এই যে এখানে আপনার নিউ ওয়ানটা চলে আসছে, এটাকে অ্যাপ্লাই করি। ওকে, সো দেখেন এখানে আপনার এই প্যাটার্নটা যদি আমি তৈরি করলাম, সরাসরি কিন্তু আপনার এটা এখানে অ্যাসাইন হয়ে গেছে। এটাকে এডিট করতে চাইলে তখন এর থেকে আমি স্কেল অ্যাপ্লাই করতে পারবো 0.25। সো স্কেল হিসেবে তাকে এখানে অ্যাসাইন করা যাচ্ছে। সো এই বাটনটা আমরা কাস্টম হ্যাচ অ্যাপ্লাই করার জন্য খুবই ইফেক্টিভ একটা বাটন। এবং আলাদাভাবে ব্যাচ ইম্পোর্ট প্যাট ফাইলস, কোনো এক্সটার্নাল প্যাট ফাইল যদি কাস্টম প্যাট ফাইল থাকে প্যাটার্ন ক্রিয়েট করা অটোক্যাডের মাধ্যমে, ওটা একসাথে প্যাটার্ন ফাইলগুলোকেও এখানে র্যাবিটে নিয়ে আসতে পারবো, বা এখানে মানে প্যাটার্ন ফাইল ক্রিয়েট করা থাকলে ওটাকে ইম্পোর্ট করা যাবে, এই র্যাবিটে নিয়ে আসা যাবে। ওভারকিল হচ্ছে আপনার এখানে হচ্ছে পরের সেকশনটা হচ্ছে ওভারকিলটা বলতেছে হচ্ছে আপনার একটা লাইনের উপর আমরা যদি এক্সট্রা কোনো লাইন ওভারল্যাপ করে ড্র করি, তো ওটা তো বোঝা মুশকিল যে একটা লাইনের মধ্যে আরেকটা লাইন ক্রিয়েট অ্যাপ্লাই হয়ে আছে কিনা। তো এটাতে আপনার ফাইল ভারী হয়ে থাকে এবং আপনার ড্রয়িংয়ে কাজ করতে অনেক প্রবলেম ক্রিয়েট হয়। অটোক্যাডে যেমন একটা লাইনের উপর মাল্টিপল লাইন সেট হয়ে থাকে, ওটাতে প্রবলেম করে স্ন্যাপিং করতে। হ্যাঁ, অটোক্যাডে যেমন আপনার একটা লাইনের মধ্যে আরেকটা লাইন ওভারল্যাপ হয়ে থাকে অনেক সময়, এখানে আপনার ফাইল ভারী হয়ে থাকে এবং অনেক প্রবলেম করে এই ড্রয়িং করার সময়। তো এই লাইনগুলোকে একটা লাইন আরেকটা লাইনের উপর ওভারল্যাপ হয়ে আছে কিনা, তো এটা চেক করে কমন লাইনগুলো অটোমেটিকভাবে ডিলিট হয়ে যায়। তো এটা খুবই ইফেক্টিভ, অনেকটা পার্জের মতো কাজ করে। এখানে আপনার এখানে একটা ডিটেল লাইন ড্র হয়ে আছে, আমি যদি অ্যাপ্লাই করি ওভারকিল, এবং অল লাইন্স আলাদাভাবে ডিটেল লাইন, অল লাইন্স, রুম সেপারেটর সবগুলো এখানে স্পেসিফাই করা যায়, আইসোলেট করা যায়। আমি যদি এখানে এটাকে অল লাইন্সের মধ্যে ক্লিক করি, তখন এখানে বলে যে 3 লাইন্স ওয়ার রিমুভড, মানে 3টা লাইন এখানে ওভারল্যাপ হয়েছিল, ওটাকে ডিলিট করে ফেলছি।
এবং এটাকে যদি প্রমাণ হিসেবে যদি আমি অ্যাপ্লাই করতে চাই, আবার যদি অ্যাপ্লাই করি, ডিটেল লাইন যদি ড্র করে নিই, এই লাইনের উপর যদি ড্র করি, আবার এই লাইনটা অলরেডি এখানে, এটা একটা ডিটেল লাইন। সো এখানে আমার দুইটা লাইন আছে, এটা একটা লাইন আর এটা একটা লাইন। তো এখন আমি যে আবার ওভারকিলের মধ্যে ক্লিক অ্যাপ্লাই করি, অল লাইনস, তো ওয়ান লাইনস ওয়ার রিমুভড। ওকে, তো এখানে দেখেন ওই মেইন লাইনটা, এটা আবার ওভারল্যাপ হয়ে গেছিল, ওই লাইনটা আবার আমি রিমুভ করতে পারছি, রিমুভ হয়ে গেছে। সো এটা হচ্ছে জাস্ট লাইন, ওভারল্যাপ লাইনগুলো এখানে রিমুভ করে দেয় এই ওভারকিলের মাধ্যমে। সো ওকে, এরপরের সেকশনে আমরা দেখব যেখানে আমরা এই ফ্লিপ, রিনাম্বার এবং রিভ্যালু। আচ্ছা, এখানে আমরা এই ওভারকিল যে বাটনটা আছে, এখানে ওভারকিল বাটনটা আমরা চেক করলাম যে কীভাবে এটাকে আমরা ইউজ করতে পারি পাইরেভিটে। এবং এরপরে যে বাটনটা আমরা দেখব এখানে ফ্লিপ, এটা সাধারণত বাই ডিফল্ট হিসেবে র্যাভিটেই কিছু ফ্লিপের অপশনগুলো এখানে সেট করা আছে। সো এটা সাধারণত নাও দরকার পড়তে পারে, তারপর এখানে দিয়ে রাখছে। এটাকে আমরা যদি ওয়াল দিয়ে একটা ডিফারেন্স দেখি, এখানে যদি ওয়াল ড্র করি WA, এখানে সাপোজ এই ওয়ালটাকে যদি এখানে ড্র করি, ওয়াল ড্র করার পরে এখানে আপনার লোকেশন লাইনটা দেখেন, এখানে আমার লোকেশন লাইনটা এই পাশে শো করতেছে। এটাকে আমরা বিভিন্নভাবে লোকেশন লাইনটাকে সিলেক্ট করে এখান থেকে সেন্টার লাইন, বিভিন্ন পজিশন চেঞ্জ করতে পারবো। কিন্তু এখন দেখেন, এখন এই যে এলিমেন্ট, এই এলিমেন্টটাকে আমি যদি এই ফ্লিপ টুলটাকে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর এখানে চারটা অপশন আমাকে দেয়, ফ্লিপ হ্যান্ড। সো এই লোকেশন লাইনের উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে এটা ফ্লিপটা হয়, অথবা আমি যদি এমনিতেই স্পেস বার ইউজ করি, স্পেস বার ইউজ করলে পরে এটা একই কাজই করে, সেম কাজটাই এখানে ফ্লিপ কাজটা করতেছে। তারপর আবার আইটাকে ফ্লিপ ফেসিং, আমি যদি ফ্লিপ ফেসিং অ্যাপ্লাই করি, তো সেম প্রসেসটা এখানে অ্যাপ্লাই করতেছে। আবার ফ্লিপ ওয়াল লোকেশন লাইন, তো এই লোকেশন লাইনটাকে আমি একই পজিশনেই আছে। ওয়ালের ওরিয়েন্টেশন এখানে যেমন একটা ফিনিশ ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা আছে, এটা অপোজিট ডিরেকশন, এটা ফ্লিপ হয়নি, জাস্ট লোকেশন লাইনটা এখানে ছিল, লোকেশন লাইনটা এখানে চলে আসছে। এরপরে ফ্লিপ ওয়াল অন সেন্টার লাইন, এটা যেমন সেন্টার লাইন, ওয়ালের সেন্টার লাইনকে রেফার করে এটার রেফারেন্সে পুরো ওয়ালটা ফ্লিপ হয়ে গেছে। তো বিভিন্ন ছোটোখাটো যে অপশন, ওগুলো এখানে আমরা ফ্লিপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো। তো এটা ফ্লিপের কাজ, এটা সাধারণত খুব কমই ইউজ করা হয়। এরপরে আসি রিনাম্বার। রিনাম্বারটা এখানে সাধারণত যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা এলিমেন্ট কে একটা নাম্বার, সিরিয়াল নাম্বার হিসেবে অ্যাপ্লাই করা, জাস্ট এটা নাম্বারিং প্যারামিটার ভ্যালু সেট করা, এবং সেটা সেট হয় হচ্ছে গিয়ে মার্ক প্যারামিটারের মধ্যে। ফর এক্সাম্পল, আমি এখানে সিরিয়ালভাবে এখানে ডোরগুলাকে একটা নাম্বার হিসেবে অ্যাড করব, একটা নাম্বার প্রোভাইড করব। সো আমি যদি এখানে প্রথমত রিনাম্বারের মধ্যে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে আমাকে কিছু ক্যাটাগরি এখানে প্রোভাইড করে। ফর এক্সাম্পল, এখানে ডোর, তো ডোরটাকে আমি পিক করলাম। তো প্রথম নাম্বারটাকে এখানে সাপোজ এখানে কোনো একটা প্রিফিক্স আমি এখানে ইউজ করলাম, সে 0101। এখন আমি তাকে যদি ওকে দেই, ওকে দেওয়ার পরে ফার্স্ট ডোর, দেন সেকেন্ড ডোর, এভাবে সিরিয়ালভাবে যদি আমি এখানে যেভাবে যাব, ওই অনুযায়ী ডোরগুলা এখানে নাম্বারিং অ্যাড হতে থাকবে। হ্যাঁ, দেন আমি স্কেপ দিই। স্কেপ দেওয়ার পরে এখন এই ডোরটাকে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আপনার সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এই মার্ক প্যারামিটারের মধ্যে এখানে একটা ভ্যালু সেট হয়ে গেছে, DR101। আবার এটাকে সিলেক্ট করলাম, এটা আসছে হচ্ছে DR102।
আবার এটা যেমন 3 4 5 সিরিয়ালভাবে এটা নাম্বারিংগুলো অ্যাড হয়ে থাকে। এবং চাইলে এই ডোরের যে ভ্যালু, এই ভ্যালুটা আমি সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারবো এবং ট্যাগ হিসেবে, এবং এটার পাশাপাশি আমরা এটাকে শিডিউল হিসেবেও এখানে সেট করতে পারবো। এখানে ভিউতে যাওয়ার পর যদি শিডিউল কালেক্ট করি, এখানে শিডিউল কোয়ান্টিটিস, এখানে ডোর ক্যাটাগরি পিক করলাম। তো মডেলের মধ্যে আপনার যেসব জায়গায় ডোরগুলো আছে এখানে দেন মার্ক প্যারামিটারটাকে অ্যাপ্লাই করি মার্ক। সো সবগুলা ডোরের মধ্যে এখানে আপনার এই যে সিরিয়াল নাম্বারগুলো অ্যাপ্লাই করা হয়েছে, এখানে সবগুলো চলে আসছে। এবং এখানে এই নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এই ড্রয়িংয়ের মধ্যে। আমরা যদি এটাকে ট্যাগ করি, এখানে অ্যানোটেট, দেন ট্যাগ অল, এখানে ডোর ট্যাগ, দেন অ্যাপ্লাই, ওকে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যেখানে আমার একটা নাম্বার শো করতেছে, এই নাম্বারটা যদি আমি চেঞ্জ করে দিই ট্যাব, এটা অন্য একটা নাম্বার আমাকে অ্যাপ্লাই করতেছে, অন্য প্যারামিটার সেট করা আছে। এটা ডোরটাকে সিলেক্ট করার পর এডিট টাইপে গেলে টাইপ প্যারামিটার, এখান থেকে টাইপ প্যারামিটার টাইপ মার্ক ভ্যালুটা এখানে সেট হয়ে আছে, সেই জন্য এখানে আবার অ্যাপ্লাই করা। এখন এখানে আমরা যদি এই ভ্যালুটাকে নিয়ে আসতে চাই, ট্যাব সিলেক্ট করে এডিট ফ্যামিলিতে যাব, এখান থেকে এডিট ফ্যামিলিতে যে দেন এটার প্যারামিটারের টাইপটাকে আমি চেঞ্জ করে দিই, প্যারামিটারের ধরনটাকে টাইপ মার্ক করা আছে, এটাকে মার্ক প্যারামিটার অ্যাপ্লাই করি, মার্ক প্যারামিটারটাকে অ্যাপ্লাই করব, ওকে দেই, দেন এটাকে লোড দিব। তো লোড দেওয়ার পর এখানে যে নাম্বারগুলো বসলো এই আগে যে আমরা সেট করলাম, ওই নাম্বারগুলো সরাসরি এখানে দেখা যাচ্ছে। তো সহজেই আমরা শিডিউলের সাথে মিল রেখে এটাকে প্রোভাইড করতে পারবো। এখানে ইজিলি ড্রয়িংগুলোকে এখানে আমি সহজেই দেখাতে পারবো, যে প্রেজেন্ট করতে পারবো যেখানে আমার এই নাম্বারগুলো, এই টাইপের ডোরগুলো এখানে সেট হয়ে আছে। এরপরে যে বাটনটা আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে রিভ্যালু। এখানে আমরা দেখব রিভ্যালু। এটা শুধু ডোরের ক্ষেত্রে না, যে রি নাম্বারটা, এটা আপনি যে কোনো এলিমেন্টের ক্ষেত্রেই এলিমেন্টের জন্যই কিন্তু এই নাম্বারিং প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন। তো রিভ্যালুটা দেখি পরের বাটন। তো রিভ্যালুটা হচ্ছে গিয়ে প্যারামিটারের, এটা সাধারণত দরকার পড়লে আপনার কোনো এলিমেন্টের টাইপের নেম, মনে করেন যে টাইপের নেমও হতে পারে, অন্য কোনো প্যারামিটার নেমও ভ্যালু হতে পারে। ফর এক্সাম্পল এখানে আমরা যদি এখানে একটা ওয়ালকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে আপনার এডিট টাইপে যে এখানে যে নামটা শো করতেছে, এখানে আপনার নামটা শো করতেছে sc_wall10 সাফিক্স। তো এই নামের এই যে এই অংশটুকু, অথবা আমি এই অংশটুকু সাফিক্স, এই অংশটুকু চেঞ্জ করব, অন্য একটা প্রিফিক্স এখানে অ্যাড করব। অবশ্যই এখানে এটা এই রিভ্যালুটা অ্যাপ্লাই করার আগে আপনার সাফিক্স অথবা প্রিফিক্স, এই মেইন যে ওয়ালের নেম, এই নেমের আগে আপনাকে কোনো একটা ওয়ার্ড সেম হতে হবে। মানে আপনার প্রত্যেকটা ওয়ালের ক্ষেত্রে দেখেন এখানে একটা কয়েকটা লেটার সেম পজিশন অনুযায়ী এখানে সেট হয়ে আছে। তো এই লেটার অনুযায়ী কিন্তু সে নতুন করে একটা নতুন ওয়ার্ড আমি লেটার এখানে অ্যাড করতে পারবো, রিপ্লেস করতে পারবো। এটা সাধারণত হচ্ছে রিনেম। এটা শুধু আপনার টাইপের নেমের ক্ষেত্রে না, আপনি যে কোনো প্যারামিটার ভ্যালুর জন্য আপনি এই রিভ্যালুটাকে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, তো এখন এখানে মনে করেন যে এখানে আমরা যদি কাস্টমভাবে এই কয়েকটা ওয়ালকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এসসি যেই প্রিফিক্স লেটারটা আছে এটাকে আমি চেঞ্জ করব। সো এখন পাইরেভিট, দেন রিভ্যালুতে ক্লিক করলাম। এখানে আমাকে শো করতেছে যে এই নামগুলো এখানে দেখাচ্ছে। এই যে নেম প্যারামিটারের, আমি কোন প্যারামিটারটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, নেম, এগুলো হচ্ছে নেম। দেন চাইলে অন্যান্য প্যারামিটারের ভ্যালু কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো অরিজিনাল নেম প্যাটার্ন এখানে আমি কিভাবে লিখবো এটাকে,
এখানে প্রথমত আমরা যদি লিখি এসসি অরিজিনাল নেমটা আমি এখানে অ্যাপ্লাই করব আন্ডারস্কোর দিয়ে এখানে থার্ড ব্র্যাকেট এখানে নেম কথাটা লিখতে হবে। নেমটা লেখার পরে দেন আমি কি চেঞ্জ করতে চাইছি সে এসএইচ আন্ডারস্কোর এখানে নেম কথাটা অ্যাপ্লাই করে দিলাম। সো তো এখানে দেখেন এখানে আপনার ওল্ড ভ্যালুটা যেটা ছিল এটা শো করতেছে এবং নতুন যে তৈরি হলো এটা এখানে শো করতেছে। সো এখন এখানে আমি এটাকে সিলেকশন করে এখানে আমি সবগুলোকে সিলেকশন করলাম, শিফট প্রেস করে মার্ক সিলেক্টেড অ্যাজ ফাইনাল, এটা মার্ক হয়েছে। দেন অ্যাপ্লাই নিউ ভ্যালুস। তো অ্যাপ্লাই করার পর এখানে দেখেন ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে ওয়ালগুলোর ভ্যালুগুলো এসসি সবগুলো এসসি যে লেটারটা ছিল এটা এসএইচ এ কনভার্ট হয়ে গেছে। সো এটা খুবই ইফেক্টিভ একটা টুল, খুবই প্রিফিক্স সাফিক্স সেম লেটারটা থাকলে ওটা একসাথে মাল্টিপল এলিমেন্টের সেম প্রিফিক্স নেমটা একসাথে চেঞ্জ হয়ে যায়। সো এটাই হচ্ছে আপনার রিভ্যালুর বাটনের কাজ। ওকে, আচ্ছা এখানে এর পরের যে বাটনটা আছে এখানে এর পরের বাটনটাতে আমরা যদি ক্লিক করি এখানে ড্রপ ডাউন মেনুতে এসে আমরা এখানে মাল্টিপল কিছু বাটন পাবো। এখানে মনে করেন আমরা যদি চেঞ্জ এলিমেন্ট টাইপ সেফলি এই বাটনটাতে ক্লিক করি এখানে আমরা দেখেন এখানে একটা ওয়াল ডিফারেন্ট টাইপের একটা ওয়াল এখানে সেট হয়ে আছে বা উইন্ডো আমি এখানে সেট করে রাখছি। তো এখন এখানে আমরা যদি মনে করেন যে একটা ওয়ালের টাইপটাকে আমি যদি চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল সে 5 ইঞ্চেস, তো এখন এখানে এই বাটনটা যদি ক্লিক করি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে পাইরেভিট দেন এডিট চেঞ্জ এলিমেন্ট টাইপ সেফলি, তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি যদি এটাতে ক্লিক করি এই ওয়ালটাতে ক্লিক করলাম, তো করার পরে এখানে দেখেন এখানে যেই আমি সোর্স অবজেক্টটাকে সিলেক্ট করলাম সেই অবজেক্টটা একসাথে চেঞ্জ হয়ে গেছে। এটা অবশ্যই একই ক্যাটাগরির থাকতে হবে, হ্যাঁ, ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে এটা কাজ করবে না। এখন মনে করেন আমি যদি এটাকে কলামটাকে সিলেক্ট করলাম, কলামটাকে সিলেক্ট করার পরে পাইরেভিট দেন এডিট টাইপ চেঞ্জ এলিমেন্ট সেফলি এই ওয়ালটায় ক্লিক করলাম, তখন আসলে এটা ওয়ার্নিং মেসেজ আসবে, এটা কাজ করবে না। তো এটা এই একই টাইপ জাস্ট টাইপটা চেঞ্জ হয়, এটা এই বাটনটাতে কাজ অ্যাপ্লাই করলে পরে মাল্টিপল অবজেক্টগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি যদি একসাথে এই কলামগুলোকে একসাথে মাল্টিপল কলামগুলোকে সিলেক্ট করলাম বা মাল্টিপল ওয়ালও হতে পারে, যেহেতু কলামের টাইপটা চেঞ্জ করবো এই জন্য মাল্টিপল কলামগুলোকে সিলেক্ট করে নিলাম, দেন পাইরেভিট এডিট দেন চেঞ্জ এলিমেন্ট টাইপ, এরপরে এই কলামটায় ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে বাকি যে কলামগুলো আছে একসাথে এটা চেঞ্জ হয়ে গেছে। এই প্রসেসটা আপনি এভাবেও অ্যাপ্লাই করতে পারেন, সিলেকশন করে এখান থেকেও আমি এটাকে অ্যাপ্লাই করতে পারি। তো এটাও একটা অপশন আছে এবং এটা আলাদাভাবে একটা ইজি অপশন, চেঞ্জ এলিমেন্ট টাইপ সেফলি। সরি, তো এর পরের বাটনটা হচ্ছে আপনার কনভার্ট লাইন স্টাইলস। কনভার্ট লাইন স্টাইলটা হচ্ছে আপনার আমরা যদি প্ল্যানে আসি, প্ল্যান সেকশন এলিভেশন 2D ভিউতে যদি আসি, 2D ভিউটা ওপেন করি, মাল্টিপল ভিউতে এখানে ডিটেল লাইন ড্র করা যায়, ডিএল ডিটেল লাইন ড্রাফটিং টুল হিসেবে বিভিন্ন অনেক সময় আমাদেরকে এখানে ডিটেল লাইন ড্র করার দরকার পড়ে এবং এখান থেকে আমাকে বিভিন্ন ধরনের লাইন স্টাইল চুজ করা যায়। তো এখানে আমি যদি এই লাইনটাকে পিক করলাম এবং একসাথে যেই একই টাইপের লাইন বা স্পেসিফিক কোনো লাইনকে আমি যদি মাল্টিপল অনেকগুলো লাইন একসাথে চেঞ্জ করতে স্টাইলটাকে চেঞ্জ করতে যাচ্ছি তখন এই বাটনটা কাজে লাগে, তখন আপনার এই কনভার্ট লাইন স্টাইলটা কাজে লাগে। ওকে, তো এখানে এটা এক্সাম্পল হিসেবে আমি
লাইনগুলো একটু আলাদা করে নিই। সিলেক্ট অল ইনস্ট্যান্সেস ভিজিবল ইন ভিউ HI, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। মডেলের মধ্যে এইগুলো হচ্ছে ড্রাফটিং টুল হিসেবে ইউজ করা হয়েছে। লাইন, ডিটেল লাইনটা আবার এখানে অ্যানোটেট, এটা হচ্ছে ডিটেল লাইন, এখান থেকে ড্র করা হয়েছে। শর্টকাট কি হচ্ছে DL। এখন এই লাইন স্টাইলের লাইনটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে আমাকে লাইন স্টাইল নামটা শো করতেছে ডিটেল সেকশন লাইন। এটাকে আবার এভাবে সিলেকশন করে নিয়েও আমি চেঞ্জ করতে পারি, এটা একটা ওয়ে। ওয়াইড লাইন বা এখানে এই লাইনে কনভার্ট করলাম, সিলেকশন path of travels, ওকে। তো এটা একটা ওয়ে। এটার সিমিলার ওয়ে হচ্ছে কি এখানে আমরা এই টুলটাতেও ইউজ করতে পারি, কনভার্ট লাইন স্টাইল। তো এখন এখানে আমি এই বাটনটাতে যদি ক্লিক করি, দেন এরকম ডায়লগ বক্স আসবে। এখান থেকে যে লাইনটা অলরেডি আমার এখানে সেট হয়ে আছে, path of travel lines, এই লাইন স্টাইলে ক্লিক করলাম। দেন কোনটাতে আমি কনভার্ট করব, ডিটেল সেকশন লাইন, এটাতে কনভার্ট করব। দেন কনভার্ট সিলেক্টেড স্টাইলস, এরপরে কনভার্ট স্টাইলে অ্যাপ্লাই করি। তো সবগুলো একসাথে কনভার্ট হয়ে গেছে। আনহাইড করলাম। এরপরে ইমেজ এক্সপোর্ট ভিউ অ্যাজ ইমেজ। এখানে আপনার যে কোনো প্ল্যান ভিউ, আমি একটা প্ল্যান এখানে এভাবে একটা উইন্ডোতে এভাবে সেট করে রাখলাম। সরাসরি এটাকে জেপিজিতে যদি কনভার্ট করতে চাই বা পিএনজিতে কনভার্ট করতে চাই, একটা ইমেজে কনভার্ট করতে চাই, আমাকে ফাইলে যেতে হবে। ফাইলে যে দেন এক্সপোর্টে এসে এখানে ইমেজ। তো এখানে অনেকগুলো স্টেপ আমাকে এখানে স্টেপগুলোকে আমাকে যেতে হচ্ছে, স্টেপে যেতে হচ্ছে, তারপরে যে আমি ফাইলে কনভার্ট করতে পারবো। কিন্তু এতগুলো স্টেপ আমাকে এখানে যেতে হবে না, অ্যাপ্লাই করতে হবে না। তো আমি একটা বাটনে ক্লিক করলেও ওইটাকে সরাসরি ইমেজে কনভার্ট করে ফেলতে পারবো। তো এক্সপোর্ট ভিউ অ্যাজ ইমেজ, এখানে নাম দিলাম, এরপরে সেভ দেই। এখন এই প্ল্যানটা সরাসরি ইমেজে কনভার্ট হয়ে যাবে। ওকে, এখানে দেখেন এই সরাসরি যেই ড্রয়িংটা কনভার্ট করলাম ইমেজে, এটা এখানে শো করতেছে এবং খুব ভালো, খুব তাড়াতাড়ি কাজ করা হয়েছে এবং খুব দ্রুত আমি আউটপুটটা পেয়ে গিয়েছি এবং এটার প্রিন্ট রেজলিউশনও একটু বেটার কোয়ালিটি চলে আসছে। তো এরপরে বাটনটা হচ্ছে গিয়ে মাস পিন আনপিন রেফারেন্সেস। মাস পিন আনপিন রেফারেন্সেস মানে হচ্ছে কি একসাথে কিছু এলিমেন্ট পিন করা যায়, মানে লক করা যায়, আবার কিছু কিছু এলিমেন্ট আনপিন আনলকও করা যায়। তখন দেখি কোন কোন এলিমেন্টগুলোকে পিন করতে পারবো। এখানে দেখেন, এখানে আপনার গ্রিড লাইন আনপিন হয়ে আছে, লক করা নেই, এবং ক্যাড লাইন যেগুলো ক্যাডের যে ড্রয়িংটা ওখানে আনপিন হয়ে আছে। তো একসাথে আমি কয়েকটা এলিমেন্ট একসাথে পিন করব। এখানে এডিট লক করব। তো মাস পিন আনপিন পিন করি ফার্স্টে, এই কয়েকটা এলিমেন্ট একসাথে পিন হয়ে যাবে, লক হয়ে যাবে। চেক অল, গ্রিড, ইম্পোর্ট ক্যাড, লেভেল, প্রজেক্ট বেস পয়েন্ট, রেভিট লিঙ্ক ফাইল থাকলে, সেকশন বক্স, হ্যাঁ, সার্ভে পয়েন্ট, তো এগুলো আনপিন থাকলে একসাথে পিন হয়ে যাবে। তো এটা ওয়ান কাইন্ড অফ অটোমেশনের একটা পার্ট। ক্লিক করলাম। তো এখানে দেখেন আপনার ক্যাড লাইন যেটা আছে এটাকে পিন হয়ে গেছে, ক্যাডের ড্রয়িং, এবং একসাথে গ্রিড লাইনও পিন হয়ে গেছে। এবং আমার যদি এখানে আবার এলিভেশনে গিয়ে আপনার লেভেল যদি থাকে, এরকম বিভিন্ন লিস্টে যেগুলো পিন করা যাবে, ওই যেগুলো আমরা সিলেক্ট করলাম
ওই এলিমেন্টগুলো সব একসাথে পিন হয়ে গেছে। আবার তাকে যদি আনপিন করতে চাই তখন শিফট প্রেস করে ধরে নিয়ে ক্লিক করতে হবে, দেন সিলেক্ট চেক অল, সিলেক্ট। সো তখন এগুলো বাকিগুলো যেগুলো পিন লক করা হয়েছিল ওগুলো সব একসাথে আনপিন হয়ে গেছে। এই যে আনপিন হয়ে গেছে, এটা আনলক হয়ে গেছে। ওকে, খুব দ্রুত এই এই প্রসেসগুলো খুব সুন্দরভাবে কাজ করে। এরপরে এখানে যে বাটনটা আছে এটা মার্জ পার্টস। ওকে, মার্জ পার্টসের যে বিষয়টা এখানে দেখেন, ফর এক্সাম্পল পার্টস হচ্ছে কি আপনার ফ্লোর, রুফ এবং ওয়াল। যদি ফিনিশ ম্যাটেরিয়াল অ্যাড হয় তখন এগুলোকে আলাদাভাবে স্পেসিফাই করে পার্টসে কনভার্ট করা যায় এবং আলাদা ম্যাটেরিয়াল হিসেবে তাকে স্পেসিফাই করা যায়, দেখানো যায় যে কোন লেয়ারে কোন ম্যাটেরিয়ালটা এখানে সেট হয়ে আছে। এবং প্রত্যেকটা পার্টসে যে ম্যাটেরিয়াল ওটাকে আবার এডিট করা যায়, একটা নির্দিষ্ট অংশ কাটা যায় এবং আলাদা ম্যাটেরিয়ালও প্রোভাইড করতে পারবো। এখন কাজ করার সময় অনেক সময় দেখা যায় যে আমার এই ম্যাটেরিয়ালটা এটা আমি এডিট করতেছি কিন্তু এই অংশটা আমি বাইরের অংশের সাথে মার্জ করে দিব। যদি একই ম্যাটেরিয়াল থাকে তখন এটা মার্জ হয়ে যাবে, যদি ম্যাটেরিয়াল ডিফারেন্ট থাকে তো এটা মার্জ হবে না। সো পার্টসে এখানে প্রথমত আমরা যদি ওয়ালটায় ক্লিক করে যে পার্টসে কনভার্ট করে নিতে হয়। তারপর এটাকে এডিট করা লাগে, এডিট করে নিয়ে দেন সাপোজ এটা ক্লিক করলাম, এডিট ডিভাইড পার্টস, দেন স্কেচ, এডিট স্কেচ, এখানে সার্কেল বা কোনো শেপ যদি ড্র করি, করার পর এটাকে ফিনিশ দিলাম। সরি, এখানে সেট ওয়ার্ক প্ল্যান, পিক এ প্ল্যান, এখানে আলাদাভাবে একটা পার্ট এখানে অ্যাড হয়ে গেছে এবং তাকে আলাদাভাবে আমি এখানে ম্যাটেরিয়াল বাই অরিজিনাল দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারবো। ওকে, এখান থেকে আমি ম্যাটেরিয়াল সরাসরি চেঞ্জ করতে পারবো। তো এখন বিষয় হচ্ছে কি আমি এই ম্যাটেরিয়াল যদি আলাদা থাকে তাহলে এটা মার্জ হবে না। ফর এক্সাম্পল এখানে আমি এই পার্টসটাকে ক্লিক করলাম, পাইরেভিট, দেন এডিট, মার্জ পার্টস, তখন ওইটা ওয়ার্নিং মেসেজ আসবে। ওকে, এবং ইভেন মাল্টিপলভাবে যদি আমি সিলেকশন করি কন্ট্রোল প্রেস করে ধরে নিয়ে এখানে মার্জ পার্টস, তখনও তারপর এটার এই ওয়ার্নিং মেসেজ আসবে। কিন্তু এখন এই অংশটা আর এই অংশটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল সেম, সেক্ষেত্রে আমরা যদি একসাথে সিলেকশন করি কন্ট্রোল প্রেস করে দেন পাইরেভিট, এডিট, মার্জ পার্টস, তখন দেখবো যে এটা ইজিলি জয়েন্ট হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। তখন এই বাটনটা কাজে দেয়, একসাথে মাল্টিপল অবজেক্টগুলো একসাথে মার্জ হয়ে যাবে। একসাথে যদি মাল্টিপল অবজেক্টগুলো ক্লিক করি, এখানে প্রথমত এই অবজেক্টে পার্টসটাই ক্লিক করলাম, দেন এই পার্টসটাই, এটা ম্যাটেরিয়াল সেম, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে নিলাম, দেন এখানে পাইরেভিট, এরপরে এখানে আমরা মার্জ পার্টসের মধ্যে ক্লিক করব। ওকে, তখন দেখেন এখানে আমার এটা এখানে অ্যাড হয়ে গেছে। এরপরের বাটনটা হচ্ছে আপনার কপি দ্য ভ্যালুস সেভারাল প্যারামিটারস টু চুজেন প্যারামিটার। ওকে, তো এখানে এডিট, এখানে ক্লিক করার পরে কপি দ্য ভ্যালুস অফ সেভারাল প্যারামিটারস টু চুজেন প্যারামিটার। কপি দ্য ভ্যালুস অফ সেভারাল, মানে একসাথে মাল্টিপল প্যারামিটারের ভ্যালু কপি করে
দেন ওই ভ্যালুগুলো একটা স্পেসিফিক প্যারামিটার ভ্যালুতে সেট করা। ওকে, তো এখানে মনে করেন যে আমরা যদি কলামের যে একটা এলিমেন্ট, এই এলিমেন্টের নেম, এখানে আপনার যে টাইপের নেম, এবং তার যদি এখানে আমি ভলিউমটাকে চিন্তা করি, ভলিউমটা আমি একসাথে এই নেমের সাথে এখানে অ্যাড করে দিব এবং অ্যাড করে নিয়ে এখানে কলামের যেই মার্ক যে প্যারামিটারের নেম, এই মার্ক প্যারামিটারের ভ্যালুতে সেট করব। তো এখন এইখানে আমরা স্কেপ দিলাম। তো একসাথে যদি আমি কলামগুলোকে একসাথে সিলেকশন না করলেও হবে, এডিট দেন কপি ভ্যালুজ অফ সেভারাল প্যারামিটার ক্লিক করলাম, করে নিয়ে এখানে স্ট্রাকচারাল ক্যাটাগরি কলাম, স্ট্রাকচারাল কলামটাকে পিক করলাম। তো কোন প্যারামিটার ভ্যালুকে আমি কপি করব, এখানে প্রথমত আমরা পিক করি টাইপ নেম এবং তার হচ্ছে কন্ট্রোল প্রেস করলাম ভ্যালু। এই দুইটা প্যারামিটারের ভ্যালুকে কপি করব, করে নিয়ে এখানে মার্ক এখানে যে প্যারামিটার শো করতেছে ডান দিকের সেকশনে, এটার কোন একটা প্যারামিটারকে ক্লিক করলাম, করে নিয়ে এখানে একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালুর যেই রিলেশন মাঝখানে হাইফেন থাকবে, এই হাইফেনটা এখানে দিয়ে নিব এবং এই হাইফেনটা কোথায় প্লেস হবে, বিফোর এন্ড আফটারের মধ্যে। দেন এটাকে আমি এক্সিকিউট করি। এক্সিকিউট করলে যেটা হবে যে এখানে প্রত্যেকটা কলামের মধ্যে আপনার প্রত্যেকটা কলামের মধ্যে এখানে আপনার ওই ভ্যালুটা একসাথে সেট হয়ে যাবে। এখানে দেন কলামটাকে পিক করলাম, করে নিয়ে এখানে আপনার বাঁদিকে প্রপার্টিজের মধ্যে মার্ক প্যারামিটারের ভ্যালুর মধ্যে এখানে আপনাকে দেখা যাচ্ছে এই টাইপের নেম এবং এখানে আপনার এই ভলিউমের যে ভ্যালুটা এখানে শো করতেছে, একসাথে আমাকে এটাকে শো করাচ্ছে। তো একসাথে মাল্টিপল ভ্যালু একটা প্যারামিটার থেকে আরেকটা প্যারামিটারে কিভাবে নিব খুব দ্রুত এই বাটনের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এরপরে হচ্ছে কি আপনার প্লেস অরিজিন মার্কার। আচ্ছা, অরিজিন মার্কার বলতে বোঝাচ্ছে আপনার, ফর এক্সাম্পল আমি এই ডকুমেন্টে আসি, এই ডকুমেন্টের মধ্যে আপনার সেন্টার পয়েন্ট কোঅর্ডিনেশন যে 0 পয়েন্ট, এই 0 পয়েন্ট আসলে কোথায়। এমনিতে আমরা যে সাইটে ক্লিক করি এটা আমাকে এখানে দেখা যায়, অন্যান্য ভিউতে নর্মালি এটা ভিজিবিলিটি গ্রাফিক্সের মাধ্যমে এটা হাইড করা থাকে। তো আমরা যদি এখানে এই বাটনের মধ্যে ক্লিক করি প্লেস অরিজিন মার্কার, সো ইজিলি প্রতিটা ভিউতে আমাকে এটা দেখাই দিবে। আমি যে কোনো ভিউতে যাব, সিলিং প্ল্যানে গেলাম, এখানে এসে যদি আমি প্লেস অরিজিন মার্কার, তো তখন এটাকে আমি স্পেসিফাই করতে পারবো এই পয়েন্ট আসলে কোথায়। এরপরে হচ্ছে রিলিঙ্ক টেক্সচার। আচ্ছা, রিলিঙ্ক টেক্সচার দেখার আগে এখানে আমরা এই বাটনটা সাধারণত দরকার পড়ে আপনার কোনো ফোল্ডারের এক্সটার্নাল যদি টেক্সচার মডেলে অ্যাপ্লাই করা থাকে, টেক্সচারটা যদি এখানে মিসিং যায়, তখন সেই রিলিঙ্ক টেক্সচারের মধ্যে ক্লিক করলে পরে ফোল্ডারের মধ্যে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলে ওটা অটোমেটিকভাবে লিঙ্ক করে নেয়। ফ্রন্ট রিপ্লেসমেন্টের যে বিষয়টা, এখানে আমরা যদি এই ইয়াতে আসি, এখানে ফর এক্সাম্পল আমরা যদি ডাইমেনশন দিই, এখানে ডিআই, এখানে একটা ডাইমেনশন দিলাম, তারপরে এখানে লেভেল 1-এ আসি ডিআই, এখানে ডাইমেনশন দিলাম, দেন টেক্সট এখানে টিএক্স, কোনো কিছু যদি আমি টেক্সটের মাধ্যমে অ্যাপ্লাই করি, এখানে অ্যানোটেড টেক্সট, একটা লেখার স্টাইল কি হচ্ছে, টেক্সটের স্টাইলটা কি হচ্ছে, এখান থেকে এটা অ্যাসাইন করা আছে এবং কপি করে এখানে রাখলাম, এখানে অ্যাপ্লাই করলাম। একই রকমভাবে সিলেক্ট কপি, লেভেল 3-তে পেস্ট, সিলেক্ট সিও। ওকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যামিলিতে একটা টেক্সট এখানে সেট করা আছে। তো প্রজেক্ট এবং ফ্যামিলিতে এবং ডাইমেনশন বিভিন্ন একসাথে যদি আমি টেক্সটগুলোকে কনভার্ট করতে চাই অন্য টেক্সটে,
সেটা আমরা এই বাটনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো। এডিট, দেন ফন্ট রিপ্লেসমেন্ট, এরিয়াল দেওয়া আছে, তো এটাকে আমরা ফর এক্সাম্পল ক্যালিব্রিতে কনভার্ট করি, ওকে দেই। সো একটু সময় নেবে, এখানে আপনাকে দেখা দিচ্ছে এখানে আপনার ফ্যামিলি সহ সব ধরনের টেক্সট একসাথে কনভার্ট হবে। হ্যাঁ, 75টা টেক্সট এখানে সেট হয়ে আছে এবং এখানে একটু সময় নিয়ে এটা কনভার্টটা হবে। সো মডেল যদি আপনার ভলিউম যদি বেশি থাকে তখন এই প্রসেসটা খুব একটু সময় নেয়। ওকে, তো প্রত্যেকটা টেক্সট আপনাকে ধরে ধরে চেঞ্জ করতে হবে না, হ্যাঁ, একসাথে প্রত্যেকটা টেক্সট একসাথে হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো এখানে দেখেন সবগুলো টেক্সট কিন্তু একসাথে কনভার্ট হয়ে গেছে এবং ইভেন আমি যদি ডাইমেনশনটাকে চেক করি, ডাইমেনশনের স্টাইলও, ডাইমেনশনের যে টেক্সট এটা কিন্তু আপনার এখানে টেক্সট, এই যে এখানে আপনার টেক্সটের ফন্ট চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এটা খুবই ইফেক্টিভ, খুব টেক্সট অনলি টেক্সটগুলো একটা স্টাইল থেকে আরেকটা স্টাইলে কনভার্ট হয়ে যায় খুব ইজিলি। ওকে, তো এরপরে বাটনটা হচ্ছে আপনার শেক ফিল্ডে সাধারণত কমই কাজে লাগে এবং বড় প্রজেক্টের ক্ষেত্রে এটা আপনার সাধারণত বাটনে ক্লিক করার আগে আপনার একটু দেখে শুনে করা লাগে, অনেক সময় র্যাবিট ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। ওকে, তো ট্যাগ ইন অল ভিউজ, এখানে যতগুলো ফ্লোর প্ল্যান আছে সবগুলো ফ্লোর প্ল্যানের মধ্যে আপনার যদি এই রুম আর্কিটেকচার দেন এই রুম অ্যাপ্লাই করা থাকে, কিন্তু আপনার এখানে রুম অ্যাপ্লাই করা আছে অলরেডি, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট লেভেল 1, একসাথে মাল্টিপল লেভেলে আমি রুম বা স্পেস একসাথে অ্যাপ্লাই করে রাখছি, কিন্তু ট্যাগ করা নেই। আমাকে যদি ট্যাগ করতে হয় প্রত্যেকটা ভিউ ওপেন করে নিয়ে এখানে ট্যাগ রুম ক্লিক করলে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, অথবা এখানে অ্যানোটেট ট্যাগ বাই ক্যাটাগরি বা ট্যাগ অল, রুম ট্যাগের মধ্যে ক্লিক করলাম। এটা জাস্ট শুধু আপনার এই ভিউতে এটাকে ট্যাগটা অ্যাপ্লাই হবে, এখানে ওকে দিলাম, এই ভিউতে শুধু ট্যাগ অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু অন্য ভিউতে ট্যাগ এখানে অ্যাপ্লাই হয় নাই। কিন্তু আমি যদি মাল্টিপল ফ্লোর প্ল্যান লেভেলে একসাথে এই রুমের ট্যাগটাকে অ্যাপ্লাই করতে যাই, তাহলে হচ্ছে আপনার এই বাটনটা আমরা ইউজ করতে পারি। এখানে ট্যাগ ইন অল ভিউজ, এখানে স্পেসের মতো করে রুমের ট্যাগ অল রুমস ইন অল ভিউজ, এটাকে যদি ক্লিক করি, সো তখন দেখবো যে এখানে মাল্টিপল লেভেলে আপনার সবগুলো জায়গায় ট্যাগটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরের বাটনটা হচ্ছে আপনার এক্সপোর্ট প্যারামিটারস টু এক্সেল। ওকে, র্যাবিটের যেই এলিমেন্টগুলোর যে প্যারামিটারের যে ভ্যালু একসাথে যদি আমি এক্সেলে কনভার্ট করতে যাই তাহলে এই বাটনটা কাজে লাগে, অথবা এবং সেম ভ্যালুগুলো যে আবার র্যাবিটে ইম্পোর্ট করে নিয়ে আসতে চাই, সেটাও আবার আমরা এটার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো। সো এক্সপোর্ট প্যারামিটার টু এক্সেল ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যা দেখা যাচ্ছে আমাকে শিডিউল যদি রেডি করা থাকে তখন ওগুলা এক্সেলে কনভার্ট হবে, অথবা আমি যদি তাকে এখানে শিফট প্রেস করে ক্লিক করি তখন এখানে কিছু অপশন আমাকে দেয়। আমি যদি কারেন্ট ভিউ বা ডকুমেন্ট সিলেকশনের মধ্যে ক্লিক করি, করে নিয়ে ওকে দিই, ওকে দেওয়ার পর আমি যদি এলিমেন্টগুলো যদি সিলেকশন করি, এখানে এই এলিমেন্টগুলোকে সিলেকশন করলাম, সিলেকশন করে এটাকে ফিনিশ দিই, ফিনিশ দেওয়ার পর আমাকে কিছু প্যারামিটার ইনফরমেশন দেয়। আমি যেটাকে সবগুলোকে সিলেক্ট করলাম, এটার ভ্যালুগুলা এখানে কনভার্ট হবে, সিলেক্ট, দেন এই প্যারামিটারগুলো শো করতেছে ওটার রিলেটেড, দেন সিলেক্ট করলাম, দেন আমাকে বলবে যে এখানে আমি কোথায় এক্সেলটাকে আমি সেভ করতে যাচ্ছি, সেভ করলাম। সো এখানে দেখেন এখানে মাল্টিপল যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো আমি ইজিলি এটাকে এক্সেলে কনভার্ট করতে পারবো, সব ভ্যালুগুলো এক্সেল কনভার্ট হয়ে গেছে। এখন মনে করেন যে আমি যদি
এটি ক্লোজ করে দিই। এখানে অন্য একটা প্রজেক্টে আসি। এই প্রজেক্টের মধ্যে ডোরের ইনফরমেশনগুলো আমি এখানে অন্য একটা এক্সেলে কনভার্ট করব, এবং এক্সেলে কনভার্ট করে নিয়ে এই এক্সেলের মধ্যে কিছু এডিট করব, এডিট করে নিয়ে আবার র্যাভিটে আবার ট্রান্সফার করব। ফর এক্সাম্পল আমি যদি ডোরটাকে প্ল্যানে আসি, এখানে ডোরের যে ভ্যালু, ডোরটাকে পিক করলাম, ডোরটাকে পিক করার পরে এখানে আমাকে ভ্যালুটা শো করতেছে, এই যে দেখেন মার্ক প্যারামিটারের মধ্যে DR208। সো আমি 2টাকে 1 করব। তো এখন আপনি যদি এই অনেকগুলো ডোর এখানে সেট হয়ে আছে, একসাথে এটাকে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে আবার এখানে ক্লিক করলেন, এখানে আবার 1 করলেন, এভাবে এটাকে সেট করা যাচ্ছে। বাট একসাথে যদি আমি সবগুলো ডোরকে একসাথে আমি ভ্যালুটাকে এডিট করতে চাই, তো এটা অনেক সময় লেগে যাবে। তো এটা আমরা এক্সেলের মাধ্যমে অটোমেশন প্রসেস এটাকে অ্যাপ্লাই করতে পারি। এখানে কন্ট্রোল জেডে আসলাম। তো এখন প্রথমত আমরা যদি এটাকে এক্সেলে কনভার্ট করি, এক্সপোর্ট প্যারামিটার টু এক্সেল ক্লিক করলাম, এই ডোর শিডিউলটাকে পিক করি, করে নিয়ে সিলেক্ট ডোর লিখলাম, ডোর দেন এটাকে সেভ করি। এটা অলরেডি সেভ হয়ে গেছে। এখন আবার সেম এই ভ্যালুটাকে আমি চেঞ্জ করব। এখানে ভ্যালুটা হচ্ছে আপনার এখানে এই যেখানে আমার ভ্যালুটা শো করতেছে। সো এখান থেকে আমি যদি এডিট করে দিই, 1 দিলাম, ওকে সেভ করে নিয়ে এটা ক্লোজ করে দিলাম। এখন আবার র্যাভিটে আসি, এসে এখানে এডিট দেন ইম্পোর্ট প্যারামিটারস ফ্রম এক্সেল, এই প্যারামিটার এক্সেল ফাইলটাকে পিক করলাম, দেন ওপেন করার পরে এখন এটা চলে আসলো। ভ্যালুগুলো দেখবেন যে ডোরটাকে সিলেক্ট করার পরে এই ভ্যালুটা এখানে আপনার 1 হয়ে গেছে। সো প্রত্যেকটা ডোর দেখবেন যে এখানে 1 চলে আসছে। সো এটার ভ্যালুগুলো খুব দ্রুত আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এখানে আমরা লাস্ট এই এডিট বাটনটা দেখলাম। এরপরে যে বাটনটা আমরা দেখব সেটা হচ্ছে ওভাররাইট। ওভাররাইটটা আসলে কিভাবে কাজ করে, এটা আমরা কোনো একটা এলিমেন্টকে যদি সিলেক্ট করি বা মাল্টিপল ভাবে কন্ট্রোল প্রেস করে এখানে সাপোজ এই কলামটাকে পিক করলাম, এই কলামটাকে পিক করলাম, ফ্লোরটাকে পিক করলাম, মাল্টিপল এলিমেন্টগুলোকে পিক করলাম, পাই রেভিট, দেন ওভাররাইট ডিমেনশন, এখানে বলতেছে ডিমেনশন মার্জ অ্যাডজাস্ট টেক্সট এলিমেন্ট। লাস্টের টুলটাকে দেখি, এটা আপনার 3D তে 2D ভিউ, মাল্টিপল ভিউতে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো ওভাররাইট এটা ওয়ান কাইন্ড অফ কুইকলি, মানে তাড়াতাড়ি একটা কালার অ্যাপ্লাই করার জন্য এই বাটনটা কাজে লাগে। ওভাররাইট ভিজিবিলিটি গ্রাফিক ভিজি, তো কিছু কালার আমাকে স্পেসিফাই করে দিয়েছে। সো আমরা খুব দ্রুত এই কালারগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এটাকে সলিড রেড সিলেক্টেড অ্যাপ্লাই করি, দেন স্কেপ অ্যাপ্লাই করার পর আমি যদি এটাকে হিডেন করে দিয়ে রাখি, তো এখানে দেখেন খুব তাড়াতাড়ি এই কালারগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। স্পেসিফাই করে আমি দেখাইতে পারবো খুব তাড়াতাড়ি কালার অ্যাপ্লাই করার জন্য। এমনিতে নর্মালি কালার অ্যাপ্লাই করতে গেলে সিলেকশন করে মাল্টিপলভাবে ওভাররাইট গ্রাফিক্স ভিউ বাই এলিমেন্ট, এখান থেকে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু অনেক সময় খুব তাড়াতাড়ি কালার অ্যাপ্লাই করার জন্য এই বাটনটা খুব ইফেক্টিভ। ওকে, সো আমরা কন্ট্রোল জেডে আসি। এরপরে এখানে আমরা দেখব যদি প্ল্যানে আসি, একটা প্ল্যানটাকে দেখি। সো এখন এখানে মনে করেন আমরা প্ল্যানের মধ্যে কিছু জায়গায় আমার ডাইমেনশন সেট করা আছে। এই ডাইমেনশনগুলো যদি আমি একসাথে সিলেকশন করি, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অল ইনস্ট্যান্সেস ভিজিবল ইন ভিউ, সবগুলো ডাইমেনশন একসাথে সিলেকশন হয়ে গেছে।
দেন পাইরেভিট ওভাররাইট ডাইমেনশন। এখানে ডাইমেনশন ক্লিক করলে পরে কিছু ইনফরমেশন অ্যাড করা যায়, প্রিফিক্স, সাফিক্স বা ইকুয়াল, এগুলো অ্যাপ্লাই করার জন্য এই বাটনগুলো কাজে লাগে। এখানে আমরা যদি রাফলি কোনো ইনফরমেশন দিয়ে অ্যাড করে দিই, তো এটাকে পিক করলাম, সো এটার মধ্যে একটা এক্সট্রা ইনফরমেশন এখানে অ্যাড হয়ে গেছে। এবং তাকে যদি আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে চাই, রিসেট ডাইমেনশন ওভাররাইট করলে বাকিগুলো আগের জায়গায় চলে আসবে। এরপরে এখানে মার্জ অ্যাডজাস্ট টেক্সট। এরপরে আমরা এখানে দেখতে পারি এখানে মার্জ অ্যাডজাস্ট টেক্সট এলিমেন্টটা কীভাবে কাজ করে। এখানে দেখেন কিছু টেক্সট যদি আপনার ড্রয়িংয়ের মধ্যে সেট করা থাকে, বা কোনো হেডলাইন আপনি এখানে বা নোট এখানে লিখতেছেন টেক্সট টুলের মাধ্যমে, এখানে অ্যানোটেট, দেন এই টেক্সট টুলের মাধ্যমে এটাকে আমরা বিভিন্ন ধরনের টেক্সট অ্যাপ্লাই করি। টেক্সট যেই টুলটা আছে, কোনো কিছু লিখতে হয়, টেক্সট টুলটা দিয়ে লিখতে হয়। তো লেখার পরে এখানে আমরা এডিটিংটা কীভাবে করব, ফর এক্সাম্পল এই লেখাটায় ক্লিক করলাম, দেন এখানে ওভাররাইট মার্জড অ্যাডজাস্ট টেক্সট এলিমেন্ট, এটাতে ক্লিক করলাম। এখানে কিছু অপশন আমাকে দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এটার জন্য দেখি টেক্সট টু লোয়ার, আমি যদি এতে ক্লিক করে নিই, তো টোটাল টেক্সটগুলো হচ্ছে একসাথে এটা লোয়ার কেসে কনভার্ট করে নেয়। আমি যদি মাল্টিপল ভাবে সবগুলাকে একসাথে সিলেকশন করি, সিলেকশন করলে পরে এখানে মার্জ টেক্সট টু লোয়ারের মধ্যে অ্যাপ্লাই করি, তো সবগুলা লেখা এখানে আপনার ছোট লোয়ার কেসে কনভার্ট হয়ে গেছে। এবং একই রকমভাবে এরপরে আমি এটাকে যদি টেক্সট টু টাইটেল কেস এটাকে অ্যাপ্লাই করে দিই, তো টাইটেল কেস হিসেবে যদি কোনো সেট আপ রেডি থাকে, মানে একটা লাইনে আমি টাইটেলটা রেডি করব, তো এটা একটা লাইনে কনভার্ট হয়ে যায়। কন্ট্রোল জেডে আসি। এরপরে আমি যদি এখানে মাল্টিপলভাবে সবগুলো টেক্সটকে এভাবে সিলেকশন করতে পারি, বা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অল ইনস্ট্যান্সেস ভিজিবল ইন ভিউ, এভাবে সিলেকশন করা যায়। সো এখন পাইরেভিট, দেন ওভাররাইট গ্রাফিক্স মার্জ টেক্সট এলিমেন্ট, টেক্সট টু আপার কেসে এখানে সবগুলো আপার কেসে আমি কনভার্ট করতে পারবো খুব দ্রুত। এই বাটনগুলো খুবই ইফেক্টিভ, খুব তাড়াতাড়ি কাজ করার জন্য এখানে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। এখানে ওভাররাইট মার্জ টেক্সট এলিমেন্ট, এখন হচ্ছে এখানে মার্জ প্যারাগ্রাফ, মার্জের মধ্যে ক্লিক করলে এখানে আপনার মাল্টিপল টেক্সট একটা প্যারাগ্রাফের মধ্যে এখানে চলে আসে। আবার এখানে এই লেখাটা যখন আমরা কোনো মাল্টিপল লেখা একটা লাইনে লিখতে চাই, বা এটাকে ক্লিক করে এন্টার দিয়ে একটা লাইনের উপর আরেকটা লাইন আমি এখানে কন্টিনিউ করতে যাচ্ছি, তো তাকে যদি আমি আগের জায়গায় নিয়ে আসতে চাই, সিলেক্ট করে পাইরেভিট, দেন এখানে ওভাররাইট মার্জ টেক্সট, এখানে রিমুভ রিটার্ন মধ্যে ক্লিক করলে ওটা আবার আগের একটা লাইনে চলে আসবে। এই দুটা প্যারাগ্রাফকে সিলেক্ট করে প্যারাগ্রাফ টাইপের টেক্সটগুলোকে সিলেক্ট করলেও আপনার ওভাররাইট মার্জ অ্যাডজাস্ট টেক্সট মার্জ প্যারাগ্রাফের মধ্যে ক্লিক করলাম, তো একসাথে ওটা মার্জ করে নেয়। সো এটা তো গেল হচ্ছে আবার এই টেক্সট রিলেটেড এডিটিং প্রসেস, ওভাররাইট করা। এরপরে এখানে ওকে, তো এখানে মাল্টিপল বাটনগুলো দেখে ফেললাম, ওভাররাইটের মধ্যে কি কি বাটন এখানে আমরা ইউজ করতে পারি। এরপরে আসা হচ্ছে এখানে গ্রুপ। মডেলের মধ্যে কোনো অবজেক্ট একসাথে গ্রুপ করা থাকলে ওই গ্রুপগুলোকে আমরা কিভাবে এখানে অ্যাডজাস্ট করতে পারবো, ওকে, ওগুলোকে এডিট করা যায়। প্রথমত এখানে আসি কালারাইজ গ্রুপ টাইপস। এখানে আপনার কালারাইজ হচ্ছে গিয়ে যেসব গ্রুপ আপনার মানে যেসব এলিমেন্ট আপনার একটা গ্রুপ হিসেবে এখানে অ্যাসাইন হয়ে আছে তাকে রিপ্রেজেন্ট করা একটা কালারের মাধ্যমে। আমি যদি কালার গ্রুপ টাইপসের মধ্যে ক্লিক করি, তখন এখানে বলবে যে আপনার গ্রুপটা আসলে কোন কোন ভিউতে সেট হয়ে আছে এবং তাই কালার করতে যাচ্ছে কিনা। ইয়েস দিই, এবং এখানে কতগুলো গ্রুপ আছে, কতগুলো গ্রুপকে আমি এগুলো কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি, তো সবগুলোকে সিলেক্ট করে দিই, সিলেক্ট গ্রুপস। তখন দেখবো যে এখানে আমার গ্রুপগুলো একটা কালার হিসেবে আমাকে স্পেসিফাই করে দেখাচ্ছে। এরপর এখানে আমাকে বলতেছে এক্সপ্লোর রিমুভ সিলেক্টেড গ্রুপস। সো আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অল ইনস্ট্যান্সেস ভিজিবল ইন ভিউ, অথবা আমি এখানে এইটাকে সিলেক্ট করলাম
সিলেক্ট অল ইনস্টেন্সেস ভিজিবল ইন ভিউ, সবগুলো সিলেকশন হলো। একসাথে গ্রুপ এক্সপ্লোড অ্যান্ড রিমুভ সিলেক্টেড গ্রুপস, তো এটা প্রত্যেকটা গ্রুপগুলোকে আমি এক্সপ্লোড আলাদা আলাদা করে আনগ্রুপ করে ফেলতে পারবো। কন্ট্রোল জেডে আসি। এরপরে এখানে ফাইন্ড অল গ্রুপস কন্টেইনিং সিলেক্টেড গ্রুপ। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে আবার একটা গ্রুপ, প্রত্যেকটা যে চেয়ারগুলো নিয়ে ফার্নিচারগুলো নিয়ে গ্রুপ করা হয়েছে, আবার মাল্টিপল একটা গ্রুপকে আরেকটা গ্রুপের সাথে জয়েন করে দিয়ে আরেকটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। এটার মধ্যে একটা ইন্টারনাল একটা গ্রুপ আছে। সো একটা গ্রুপ ক্রিয়েট করে ওই গ্রুপগুলো সিলেকশন করে আবার আরেকটা গ্রুপ ক্রিয়েট করা। এখানে আমরা যদি ফর এক্সাম্পল এটাকে সিলেক্ট করি, PyRevit ওভার গ্রুপস, ফাইন্ড অল গ্রুপস কন্টেইনিং সিলেক্টেড গ্রুপ, ক্লিক করলাম। তো এখানে একটা ইনফরমেশন আমাকে শো করে যে গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 3। ওকে, সো এখানে দেখেন, আমি যদি এটাকে একটু মিনিমাইজ করি, এখানে ইনফরমেশন আসছে গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 3। সো এই গ্রুপের নামটা হচ্ছে আপনার গ্রুপ 1। এখন এই গ্রুপ 1টা আসলে গ্রুপ কোনটা হচ্ছে গ্রুপ 2 এবং কোনটা গ্রুপ 3। গ্রুপ 3-এর মধ্যে এই গ্রুপটা ইনসার্ট হয়ে আছে। এখানে দেখেন, এই যে গ্রুপটা তৈরি করা আছে এটার মধ্যে কিন্তু আপনার এই গ্রুপের প্রপার্টিসটা, এখানে গ্রুপের যে এলিমেন্টটা এখানে সেট হয়ে আছে। আমি যে টোটাল এই দুইটা মিলে যে গ্রুপ করা হয়েছে এটাকে ক্লিক করি, তখন দেখবো যে এখানে আপনার গ্রুপের নামটা শো করছে গ্রুপ 2 এবং এটা আরেকটা গ্রুপের মধ্যে ইনসার্ট করা আছে গ্রুপ 3। এখানে আপনার গ্রুপ 3-এর মধ্যে দেখাচ্ছে। সো একটা গ্রুপ, কয়েকটা গ্রুপ মিলে আমরা যদি আরেকটা গ্রুপ ক্রিয়েট করি, তো নেস্টেড গ্রুপগুলো স্পেসিফাই করা যায় যে কোন গ্রুপের মধ্যে, কোন বড় গ্রুপের মধ্যে এটা সেট হয়ে আছে। এরপরে এখানে আমরা দেখতে পারি ফাইন্ড অল গ্রুপস উইথ টেক্সট নোট। এখানে মনে করেন যে আমি এটাকে এই টেক্সট হিসেবে একসাথে সিলেকশন করে এটাকে গ্রুপ করা হয়েছে। এখানে গ্রুপ করা হয়েছে, তো এটার সাথে অ্যাটাচ করা আছে। তো কোন গ্রুপের মধ্যে টেক্সট অ্যাসাইন হয়ে আছে, হ্যাঁ, এটা আগে থেকে বলা মুশকিল, কারণ এটা আমি টেক্সট হিসেবে আমরা দেখতেছি ঠিক, কিন্তু সে কি গ্রুপের আন্ডার এটাকে অ্যাসাইন করা আছে নাকি অ্যাসাইন করা নাই, তো এটা চেক করা। ফাইন্ড অল গ্রুপস উইথ টেক্সট নোট, মধ্যে ক্লিক করলাম, তখন এখানে আমাকে বলে দেয় গ্রুপ 2 এর মধ্যে হচ্ছে টেক্সটটা এখানে সেট হয়ে আছে। সো আমরা তখন এই গ্রুপটাকে সিলেক্ট করে তখন এখানে দেখতে পাবো যে এটা হচ্ছে গ্রুপ 2। এরপরে এখানে যে বাটনটা আছে, এখানে সিলেক্ট টপমোস্ট গ্রুপ, সিলেক্ট টপমোস্ট গ্রুপ। সো সে আমি একটা সিঙ্গেল যে গ্রুপটা আছে এটাকে রাইট বাটন ক্লিক করে, আচ্ছা একটা ক্লিক করলাম, দেন PyRevit গ্রুপের মধ্যে ক্লিক করলাম, সিলেক্ট টপমোস্ট গ্রুপের মধ্যে ক্লিক করলাম। তো এটা আমাকে কোনো ইনফরমেশন দিচ্ছে না। এখন আমি যদি এটাকে ক্লিক করি, টপমোস্ট গ্রুপ, যেটা মাল্টিপল গ্রুপগুলো মিলে একটা নতুন গ্রুপ তৈরি হয়েছে। এখন যদি আমি তাকে সিলেক্ট করি, সিলেক্ট টপমোস্ট গ্রুপস, সো অথবা আমি ট্যাব প্রেস করে এটার মধ্যে ইন্টারনাল এই গ্রুপ সিঙ্গেল গ্রুপটাকে পিক করি, ওকে। সো ইন্টারনাল সিঙ্গেল গ্রুপগুলোকে যদি সিলেক্ট করি তখন একসাথে ওটা আবার সিলেকশন হয়ে যায়, একই, তেমন কোনো ডিফারেন্স নাই। টোটাল এভাবে একসাথে সিলেকশন করা যায়, বা ইন্টারনাল একটাকে সিলেক্ট করে ট্যাব প্রেস করে সিলেক্ট করেও ট্যাব টপমোস্ট গ্রুপের মধ্যে ক্লিক করলে একসাথে সিলেকশন হয়ে যায়। এরপরে আসে শো নেস্টেড গ্রুপ স্ট্রাকচার। এখন একটা গ্রুপ মিলে কিছু গ্রুপ মিলে আর একটা বড় গ্রুপ ক্রিয়েট করা, তো ওইটাই ইনফরমেশন এখানে প্রোভাইড করে। এখানে ফর এক্সাম্পল আমি বড় গ্রুপটাকে সিলেক্ট করলাম, দেন গ্রুপস, দেন শো নেস্টেড গ্রুপ স্ট্রাকচার। তখন আমাকে বলে দেয় বড় গ্রুপের নামটা কি, এবং এই আইকনটাতে ক্লিক করলে তখন আমাকে এখানে স্পেসিফাই জুম করে দেখায় দেয়, এবং এটার পাশাপাশি এই প্রত্যেকটা সিঙ্গেল গ্রুপগুলোকেও আমাকে স্পেসিফাই করে দেখাচ্ছে, লোকেট করে দেখাচ্ছে। ওকে, সো এই বাটনটা আমরা দেখলাম কিভাবে এটা কাজ করে গ্রুপগুলো। এরপরে বাটনটা আমরা দেখব 3D।
হ্যাঁ, 3D মডিফাই প্যানেলের মধ্যে লাস্ট বাটন, এই 3D মেজার, এটা সাধারণত 3 ডাইমেনশনালি কোনো পয়েন্টকে যদি আমি স্পেসিফাই করতে চাই তখন এটা বাটনটা কাজে লাগে। বাট এটা সাধারণত আপনার ফাইল অনেক সময় ভারী হয়ে গেলে রেভিট ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এরপর আমরা দেখব ওরিয়েন্ট সেকশন বক্স টু ফেস। এটা হচ্ছে সেকশন বক্স নিয়ে কাজ করা। আমরা 3Dতে যাই, 3Dতে যে এখন ধরেন আমি সেকশন বক্সটাকে অন করি। সেকশন বক্সের কাজ হচ্ছে কি 3 ডাইমেনশনালি ইন্টারনালি আমি ভিতরের স্পেসগুলোকে যদি সেকশন করে দেখাতে চাই তখন এই সেকশন বক্সটা কাজে লাগে। হ্যাঁ, তো সেকশন বক্সটা আসলো। এখন সেকশন বক্সের আমরা যদি 2 ডাইমেনশনালি টপ ভিউতে আসি, নর্মালি সেকশন বক্স যখন এখানে আমার অ্যাপিয়ার হয় তখন এটা অর্থোগোনাল হিসেবে চলে আসে। অর্থোগোনাল হিসেবে এটা সেট হয়ে যায়। এমনিতে এটাকে রোটেট করে আমরা রোটেশনও অ্যাপ্লাই করতে পারবো, এটাকে রোটেট করা যাবে। বাট আমার যদি মডেলের ওরিয়েন্টেশন অনুযায়ী যদি আমি এই সেকশন বক্সটাকে ঘোরাতে চাই, তো সেক্ষেত্রে এখানে আপনার এই ওরিয়েন্ট সেকশন বক্স টু ফেস এটা কাজে লাগে। তারপরে আবার ওরিয়েন্ট ভিউ টু ফেস এটাও কাজে লাগে। হ্যাঁ, এখানে নতুন একটা বাটন অ্যাড হয়েছে আপডেট পাইরেভিটের মধ্যে, সেকশন বক্স নেভিগেটর। তো ওরিয়েন্ট সেকশন বক্স টু ফেস এটা যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখন ফর এক্সাম্পল আমি এই ডায়াগোনাল এই ফেসটাই ক্লিক করব। এখানে দেখেন আমি ফেসটা যদি ক্লিক করি তখন কিন্তু আপনার এইটার ওরিয়েন্টেশন অনুযায়ী সেকশন বক্সটাও এখানে আমার এটা রোটেট হয়ে গেছে এবং সেই অনুযায়ী আমি এটাকে মডেলটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। কোন অংশটুকু আমি এটাকে দেখাতে যাচ্ছি, সেকশন করে কাটতে যাচ্ছি। একই রকমভাবে আবার যদি ওরিয়েন্ট সেকশন বক্স টু ফেসের মধ্যে ক্লিক করি, আমি কোন প্লেনটাকে এখানে কাটতে যাচ্ছি, এখানে এই সারফেস বা এই ওয়ালের টপ সারফেসে ক্লিক করি, তখন আবার এটার ওরিয়েন্টেশন অনুযায়ী মানে আরেকটা পারপেন্ডিকুলার হবে, ডিরেকশন অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে। তো বিভিন্ন সারফেস অনুযায়ী আমি তাকে পিক করে নিয়ে এই সেকশন বক্সটাকে রোটেট অ্যাপ্লাই করতে পারবো, তার পারপেন্ডিকুলার ভাবে এখানে সেট করা যায়। এরপরের সেকশনটা হচ্ছে এখানে ওরিয়েন্ট ভিউ টু ফেস। আচ্ছা, আমরা 3Dতে আসি। ফর এক্সাম্পল মনে করেন যে আমরা যদি এই ওয়ালের এই সারফেস অনুযায়ী তাকে আমি এলিভেশনে দেখতে যাচ্ছি, অথবা আমি যদি তাকে এই সারফেস অনুযায়ী তাকে আমি এই ডিরেকশনে দেখতে যাচ্ছি, এটা সেকশন নিয়েও দেখা যায়। বাট 3 ডাইমেনশনালি ওরিয়েন্ট মানে পারপেন্ডিকুলার ভাবে তাকে আমি দেখতে যাচ্ছি। 3D ভিউ, ওরিয়েন্ট ভিউ টু ফেস ক্লিক করলাম, এই সারফেসটাকে ক্লিক করি, ক্লিক করার পরে তখন আমাকে এখানে দেখাই দেয় যে ওই ভিউ অনুযায়ী সেকশন বক্সে চলে আসছে। এবং এখন আমি যদি তাকে সেকশন বক্সের মধ্যে এটাকে সাপোজ 3D ভিউ ওরিয়েন্ট ভিউ টু ফেস ক্লিক করলাম, তো তখন ইজিলি এটার ওই ওরিয়েন্টেশন অনুযায়ী সেকশন বক্সটা চলে আসছে। ওকে, জিওমেট্রিক্যাল সারফেস অনুযায়ী কিন্তু এখানে আপনার এই সেকশন বক্সগুলা সে রোটেটটা করে।
ওকে, তো এরপরে আমরা দেখবো এখানে সেকশন বক্স নেভিগেটর। এটা অনেক সময় ফাইল ভারী হইলেও আপনার ফাইলটা যদি ক্লিন থাকে তখন এই বাটনটা ঠিকভাবে কাজ করে, বাট ফাইল যদি কমপ্লিকেটেড হয়ে যায় এটা অনেক সময় প্রবলেম করতে পারে। প্লাস এটার পাশাপাশি আপনার পিসি কনফিগারেশনও ডিপেন্ড করে। ওকে, আমি যদি অন্য একটা মডেলে আসি, ফর এক্সাম্পল এখানে আমার একটা লেভেল আছে, আমি যদি একটা লেভেল যদি ড্র করি $L, এখানে 10 ফিট দিলাম, আমার বেসমেন্টেও কিছু লেভেল দিলাম এবং উপরের দিকেও কিছু লেভেল এখানে অ্যাড করে দিই। সো ওকে, এখানে টপ 4 এর মধ্যে অ্যাপ্লাই করে দিই। 3D তে আসি। এখন দেখেন এখানে আমরা যদি সেকশন বক্সটাকে অন করি, তাকে তো ম্যানুয়ালি আমি এখানে অ্যাডজাস্ট করতে পারতেছি। এটা ছাড়াও চাইলে অন্য একটা ওয়েতে আমরা এটাকে মুভ করতে পারি। সেটা হচ্ছে গিয়ে এখানে সেকশন বক্স নেভিগেটরের মাধ্যমে। সো এটাকে যদি অন করি সেকশন বক্স নেভিগেটর, এরকম একটা ডায়ালগ বক্স চলে আসে। এখানে বিভিন্ন ধরনের বাটন আছে। তো আমি যদি এখানে টপ, বটম, বক্স, আপওয়ার্ড ডিরেকশন, ডাউনওয়ার্ড ডিরেকশন, এরকমভাবে টপ বিভিন্ন বাটন অ্যাপ্লাই করা আছে। লেভেল নেভিগেশন যদি অ্যাপ্লাই করি, তো আমি যদি টপের মধ্যে ক্লিক করি তখন এখানে দেখেন টপ নো লেভেল ফাউন্ড অ্যাবাভ, মানে আপনার এই সেকশন বক্সের উপরের দিকে কোনো লেভেল অ্যাসাইন হয়ে আছে কিনা। এখন আপনি যদি এটাকে একটু ডাউন করে দেন, এদিকে ডাউন করেন, দেন নিচ থেকেও যদি ডাউন করেন, ডাউন করার পর এই লেভেলগুলোর উপরে আমার কিন্তু আরও লেভেল আছে। তো আমি যদি টপের মধ্যে ক্লিক করি তখন সে ওটাকে ওই লেভেল ওয়াইজ এখানে ফাইন করে, মানে অ্যাপ্লাই করে দেখাবে। লেভেল ওয়াইজ সে কেটে যাবে। একই রকমভাবে টপ থেকেও আমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো। সো এটা গেল হচ্ছে লেভেল ওয়াইজ সে নেভিগেট অনুযায়ী কেটে যাচ্ছে। এরপরে এখানে অ্যামাউন্ট, টপের মধ্যে ক্লিক করলে কতটুকু আমি তাকে কাটতে যাচ্ছি এবং ওখান থেকে আমি এটাকে স্পেসিফাই করে দেখাতে পারবো এবং তাকে এক্সপ্যান্ড করা যায়, আবার এটাকে শ্রিঙ্ক হিসেবে এটাকে অ্যাপ্লাই করা যায়। আবার এখানে টুগল বক্স হিসেবে তাকে রিপ্রেজেন্ট করা যায়। আমার সেকশন বক্সটা কি ছিল, আবার এটাকে অন অফ করা যাচ্ছে, হাইডও করা যাচ্ছে। হাইড করা, ওকে, হাইড আনহাইড দুটো এখানে অ্যাপ্লাই করা আছে। অ্যালাইন বক্স, আমি কোনো সারফেস অনুযায়ী তাকে অ্যালাইন করতে পারতেছি। এবং এটার পাশাপাশি অ্যালাইন 2D ভিউ, কোনো প্ল্যানকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে ওকে দিলাম, তখন আমাকে এখানে ওকে করার সাথে সাথে ওই ফ্লোর প্ল্যান অনুযায়ী আমাকে ওটা কেটে দেখাই দিবে। এটা গেল হচ্ছে আপনার সেকশন বক্সের নেভিগেটরের কাজ। ওকে, তো আমরা দেখলাম এখানে মডিফাই প্যানেলের মধ্যে এখানে কোন কোন বাটনগুলো আসলে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমাদের যে বিম মডেলে এখানে খুব কিভাবে কাজ করে বাটনগুলো, ওয়ান কাইন্ড অফ অটোমেশনের একটা পার্ট হিসেবে ইউজ হচ্ছে এটা। সো এই বাটনের এই প্যানেলটার পরে আমরা দেখব যে আমরা আমাদের যে ড্রয়িং সেট, ড্রয়িং মডেল কমপ্লিট করার পরে এখানে যখন শিট অ্যাপ্লাই করব, শিট অ্যাপ্লাই করার পরে এখানে শিট নিয়ে আসলে কি অ্যাপ্লাই, মানে কি কাজ করতে পারি, অটোমেশন কি অ্যাপ্লাই করতে পারি, এবং এখানে ডিভিশন কীভাবে অটোমেশন অ্যাপ্লাই করব, ডিভিশন কীভাবে কাজ করে, এই বাটনগুলো কীভাবে কাজ করবো, এটার মধ্যে সাব বাটনগুলো আছে বিভিন্ন রকমের, এই বাটনগুলো নিয়ে আমরা কথা বলবো। এখানে মার্জ, ম্যানেজ, কিনোটগুলোকে ম্যানেজ করা যায় কীভাবে, লিজেন্ড আছে, শিডিউল কীভাবে ম্যানেজ করব, এক্সেলে কনভার্ট করব, সিএসভি ফাইলে কনভার্ট করব, ভিউগুলোকে কীভাবে ম্যানেজ করা যাবে, এই ড্রয়িং সেটটা নিয়ে কথা বলবো। ওকে, তাহলে আজকে তাহলে এই পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।